মৌসুমী আইল্যান্ড। গুড মর্নিং, নমস্কার সহযাত্রীরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল ডেস্টিনেশন স্ক্যানার। আজকে আবার চলে এসেছি একটা নতুন পর্ব নিয়ে, একটা নতুন জায়গায় যাচ্ছি আপনাদের সাথে, মৌসুমী আইল্যান্ড। তো এখন আমি দাঁড়িয়ে আছি নামখানা স্টেশনে। তো এখান থেকে আমরা যাব প্রথমে মেন রোডের দিকে। তার আগে এখানে দেখব যে এখানে কেমন কি টোটো ভাড়া নেয়। তো আমাদের পৌঁছতে হবে পাতিবুনিয়া। তো আমরা পৌঁছাবো পাতিবুনিয়া, তারপর সেখান থেকে ফেরিঘাট করে আমরা পৌঁছাবো মৌসুমী আইল্যান্ড। তো সাথে থাকুন, আমাদের যাত্রাটা আপনাদের সাথে শেয়ার করুন। তো কত মৌসুমী আইল্যান্ড? হ্যাঁ, 60 টাকা করে পাতিবুনিয়া পর্যন্ত নাকি? আচ্ছা, তো দেখি কিভাবে যাওয়া যায় এখান থেকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন বেরিয়ে গিয়ে অনেকগুলো জায়গা রয়েছে। তো দেখে জিজ্ঞাসা করি পাতিবুনিয়া তো যাবে কিনা। এই সামনে থেকে আমরা টোটো ধরলাম, 60 টাকা করে পার হেড। আমরা যাব হুজ্জুদি ঘাট। আমি এখানে আশেপাশে কথা জিজ্ঞাসা করে জানতে পারলাম 10 মাইল থেকে যে পাতিবুনিয়া সেইখানে নাকি রাস্তার কাজ চলছে, তাই রাস্তাটা খারাপ, তো যেতে টাইম লাগবে। তার থেকে বললো এখান থেকে পৌঁছালে আমরা হুজ্জুদি ঘাট থেকে ডিরেক্ট মৌসুমী আইল্যান্ডে পৌঁছে যাবো। তারপর ওপারে গিয়ে ওখান থেকে আবার পৌঁছে যাবো আমরা আমাদের রিসর্টে। তো সামনে এই সাইডে নামখানা স্টেশন থেকে ডিরেক্ট বেরিয়ে এখানে আমরা পৌঁছে গেলাম। আর আরেকটা ভাবেও যেতে পারেন আপনারা, এখন মেন রোড দিয়ে যাচ্ছে, মেন রোডে গিয়েও ওখান থেকে পৌঁছাতে পারেন আপনারা 10 মাইলে। ওখানে যাওয়ার জন্য শেয়ারিং আপনি টেম্পু বা জিপ পাবেন, আর সেখান থেকে আবার আপনাকে টোটো ভাড়া করতে হবে, বা বাসও যায়, যেগুলো আপনাদের বকখালি যে বাসগুলো আছে সেই বকখালির বাসগুলো আপনারা ধরতে পারেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন টেম্পু, তারপর এই যে গাড়িগুলো শেয়ারিং গাড়ি, এই টেম্পুগুলো, আর এরকম এই যে সাদা হোয়াইট টেম্পু, এগুলো দেখতে পাচ্ছেন। এগুলো তো করে আপনারা 10 মাইল পৌঁছাতে পারেন, বা সামনে বাসও ধরতে পারেন, বকখালির বাস, সেটা ধরেও যাওয়া যেতে পারে। ঘড়ি কাটায় এখন বাজে ঠিক সকাল 11:30। আমাদের ওই নামখানা থেকে এই হুজ্জুদি ঘাটে পৌঁছাতে টোটাল সময় লাগলো 40 মিনিটের মতো। তো আমরা সকাল 7:15 যে নামখানা লোকাল আছে শিয়ালদা স্টেশন থেকে, সেখান থেকে ওই একমাত্র ওই 7:15 যে নামখানা লোকালটা আছে ওটাই কিন্তু একমাত্র লক্ষ্মীকান্তপুর হয়ে ডিরেক্ট কিন্তু নামখানা আসে। বাকি যে ট্রেনগুলো আছে সেগুলো কিন্তু প্রথমে আপনাকে লক্ষ্মীকান্তপুর আসতে হবে, তারপর কিন্তু আপনাকে ট্রেন চেঞ্জ করতে হবে। এক্ষেত্রেও ব্যাপারটা
সেমই, কিন্তু সেক্ষেত্রে আপনাকে ট্রেনটা চেঞ্জ করতে হবে না। আপনাকে ওই সেম ট্রেনেই বসে থাকবেন, তার 15-20 মিনিট পর আপনাকে ছেড়ে দেবে। তো আজকে একটু লেট হলো, কারণ আমাদের এখানে পৌঁছানো কথা ছিল 10টা 10, কিন্তু আমরা এখানে এই নামখানা নামলাম 10টা 40-এ। কারণ কি? কারণ হলো এটা সিঙ্গেল লাইন, আর সিঙ্গেল লাইনে ব্যাপারটা এরকম হয় যে সামনে থেকে যদি হচ্ছে যে ট্রেনটা আসে, মানে হচ্ছে যেহেতু সিঙ্গেল লাইন, যেটা হচ্ছে নামখানা থেকে লক্ষ্মীকান্তপুর যাচ্ছে, সেটার জন্য যতক্ষণ ওটা পৌঁছাচ্ছে লক্ষ্মীকান্তপুর ততক্ষণ পর্যন্ত এই ট্রেনটা ছাড়েনি, সেই জন্য 20 মিনিটটা টাইমটা লাগলো। তো এখন আমরা তো এসে পৌঁছেছি এই চিনাই নদী, দেখতে পাচ্ছেন, আর ওপারেই রয়েছে মৌসআনি। এবার ভাবছি নিশ্চয়ই আমি মৌসুনী দ্বীপটাকে কেন মৌসআনি বলছি, তার জন্য একটা দারুণ একটা হচ্ছে স্টোরি আছে, সেটা আপনাদের যেতে যেতে শেয়ার করছি। তো কলকাতা থেকে 100 টাকা কম খরচে পৌঁছে গেলাম চিনাই নদী অতিক্রম করে মৌসুমী আইল্যান্ড। তো এই ফেরিটা নিল 10 টাকা, আর আমরা যে নামখানা স্টেশন থেকে এই হুজ্জুতি ফেরিঘাট পর্যন্ত পৌঁছালাম 60 টাকা পার হেডে পৌঁছালো। এই সামনেই আপনাকে দিতে হবে 10 টাকা পার হেড করে, তাই তো? আচ্ছা, তা আমাদের কি 5 টাকা না 10 টাকা নেওয়া হবে? আচ্ছা ঠিক আছে, তাহলে শুনলেন স্পেশাল 10। ব্যাপারটা এরকম কিছু নয়, আপনারা যেহেতু ট্যুরিস্ট সেজন্য 5 টাকার বদলে 10 টাকা করে নেবে, আর যারা এখানকার রেগুলার আসা যাতায়াত করে তাদের জন্য 5 টাকাই ভাড়া। এটাই হচ্ছে ওনার বক্তব্যটা, যেটা সেটা আপনাদের ভেঙে বুঝিয়ে দিলাম কি স্পেশাল আর নন স্পেশাল ব্যাপারটা কি। কিন্তু ফেরি নৌকা একই, ওই ভটভটি। তো এখান থেকে টোটো ধরলাম, এই সাইডে বিভিন্ন যে ক্যাম্পগুলো বা রিসোর্টগুলো আছে সেখানকার শেয়ারিং টোটো বা রিজার্ভ টোটো পাওয়া যায়। তো শেয়ারিং এ 35 টাকা করে আপনি যে কোনো রিসোর্টেই যান, আর তার জন্য মানে এগুলো এভাবে ছাড়ে যদি আশেপাশে যে রিসোর্টগুলো আছে, তো সেইগুলো যদি হচ্ছে আপনার যাতে সহযাত্রীরা যারা আছে তারা যদি কাউকে পেয়ে যান, তাহলে ওরা হচ্ছে শেয়ারিং এ দিয়ে দেবে। তো 35 টাকা করে লাগবে। আর আমরা পৌঁছাবো বালিয়াড়া। তো ঘড়ি কাটা এখন 12:30 বাজে, মানে কলকাতা থেকে বেরিয়েছি 7টার সময়, এখন 12:30। এখন এসে পৌঁছালাম বিচ ক্যানভাসে যাওয়ার ঠিক রাস্তাটা এরকম ভাঙা আছে, তো টোটো ঢোকে না, মেন রাস্তা আমাদের নামিয়ে দিল। ওখান থেকে আমরা এখান থেকে হেঁটে যাচ্ছি, খুব একটা দূরে না, বললো 2-3 মিনিট হেঁটে লাগবে। আর টোটো নিল 35 টাকা, যেটা বললাম শেয়ারিংয়ে। তো পৌঁছে গেলাম বিচ ক্যানভাস রিসোর্ট মৌসুমী আইল্যান্ড। তো এখানে রিসেপশনটা দেখতে হবে, এখানে কাউকে তো দেখতে পাচ্ছি না, শুধু সুইমিং পুলটা দেখতে পাচ্ছি। তো এসেতে পৌঁছালাম রিসেপশনে, এখন যাচ্ছি রুম চেক ইন করতে, কিন্তু কথাটা হচ্ছে এদের লাঞ্চ 3টের সময়। তো দাদা বলছে যে কিছু
খাবারের ব্যবস্থা করে দেবে। দেখা যাক কি খাবারের ব্যবস্থা করা যায়। তো এখন ঘড়ি কাটা বাজতে 11:30, 1:45 বাজে। প্রচণ্ড এক্সস্ট হয়ে গেছি, এই ডাবটা দিচ্ছে। এটা হলো এদের এসি রুম, একটা টিভি আছে, বেড, টয়লেট। এটা কাভার্ড, ছোট রুম, বাজেট। এই রুমটা আমাদের পড়লো 1700 পার হেড। তার মধ্যে আপনাদের লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, ইভিনিং স্ন্যাক্স, চিকেন পাকোড়া সব ইনক্লুডেড। তো পৌঁছে গেলাম ব্রেকের পর। তো এখন দুপুর 2:20 বাজে। তো রিসোর্টে পৌঁছে প্রথমে বলি ফিডব্যাকটা। প্রথমে যখন পৌঁছালাম তখন তো প্রথমে রুমটা প্রচণ্ড নোংরা ছিল। বেডশিট চেঞ্জ করালাম, টাওয়েলটা পুরো স্পট ছিল সেটা চেঞ্জ করলাম, বাথরুমে জল আসছিল না। তারপর ওদেরকে কমপ্লেন করলাম, ওরা তারপর এসে দেখলো। প্রায় 1 ঘন্টা ধরে এইসবে চললো। তারপর রুম চেঞ্জ করলো, সেখানে এসে রুমটা আবার ফ্লোরটা ক্লিন ছিল না, পুরো চুল ফুল পড়েছিল, সেগুলোকে বলে ক্লিন করালাম। তারপর আবার বেডশিট চেঞ্জ করালাম, পিলো চেঞ্জ করালাম, এগুলো সবই হলো। তারপর ফাইনালি জল এলো। তো ফ্রেশ হয়ে আপনাদের সাথে আবার এই জায়গাটা এক্সপ্লোর করতে বেরিয়ে গেলাম। তো আপনাদের দেখাচ্ছি জায়গাটা। এখানে এরকম একটা সুইমিং পুল আছে, আর উপরের সাইডে ওই রুমগুলো, আর নিচের সাইডে রুম। আমরা নিচের সাইডে রুমটা নিয়েছি 1700 টাকা পার হেড ইনক্লুডিং ফুড। কিন্তু আমি বলবো যে এটা 1700 টাকা, এটা কি সত্যি ওর্থ অফ পেইং 1700? যদি বলেন তো আমি বললাম না। এর আগের ব্লকেও আপনারা দেখেছেন আমরা হচ্ছে বাগদাবিতে গেছি, সেখানে হচ্ছে 1800 রুম দিয়েছি, তারপর এক্সট্রা খাবার নিয়েও আমাদের হচ্ছে এত টাকা খরচা হয় না। কিন্তু তার থেকে এখানে 1700 পার হেড দিয়েও যদি আপনারা দুজন আসেন তাহলে 3400 পড়বে। কিন্তু তাতেও আমি মনে করবো না এটা ওর্থ, কারণ রুমগুলো খুবই মানে আউটডেটেড, পুরনো, ওয়েল মেনটেন নয়। আর যেই নিচের দিকে যে রুমটা আমরা রয়েছি সেই রুমের যা অবস্থা, উপরের রুমগুলো বলছে নাকি আরো খারাপ অবস্থা। যদি উপরের রুমগুলো থেকে হচ্ছে বেটার ভিউ, সি ভিউটা দেখা যাবে, যেটা নিচের রুম থেকে দেখা যাবে না। আর যেটা দেখতে পাচ্ছেন এই সাইডে লোকেশন, সামনে হচ্ছে সি বিচ, এখানে নৌকা রয়েছে। আর দূরে যদি একটু আপনারা যেতে চান তাহলে পিছনে দেখতে পারবেন জম্বুদ্বীপ আছে। এখান থেকে হচ্ছে নৌকা বিহার করে জম্বুদ্বীপে যাওয়া যেতে পারে। তো ফাইনালি লাঞ্চ চলে এসছে। লাঞ্চে দেখুন কি আছে, একটা পাঁপড় ভাজা, ভাত, আলু ভাজা, তারপর ডাল, চাটনি, পেঁয়াজের স্যালাড, কাতলা কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, আর একটা ভেজ সবজি। দেখে তো ঠিকঠাক লাগছে, কিন্তু একটা কথা বলি, আসার সময় এখন ঘড়ি কাটা 3টে বাজে, সবে হচ্ছে এখন এলো লাঞ্চটা। আসার সময় প্রচণ্ড খিদে পেয়েছিল, কারণ যেটা বললাম আমাদের 5 ঘন্টা লাগলো এখানে আসতে। তো ডবল ডিমে অমলেট বলেছিলাম, তো এমন অয়েলি দিয়েছে মানে খেয়ে একটা ডাউট ক্রিয়েট হয়েছিল। তো খেয়ে দেখি প্রথমে ডালটা। ডালটা নর্মাল, যেমন আমরা খাই বাড়িতে সেরকম টাইপের,
চিংড়ি মাছটার সাইজটা নর্মালি এই কাঠি দিয়ে বড় করা হয়েছে, কাতলার সাইজটা ঠিকঠাক। এই ঝোলটা খেয়ে একটু বলছি কেমন হয়েছে। ভালো হয়েছে। আর কাতলা কালিয়া এটা ভালো হয়েছে। তাই লাঞ্চটা এনজয় করি, আর আপনারাও আপনাদের প্রিয়জনের সাথে লাঞ্চ এনজয় করুন। তো লাঞ্চ হয়ে গেল। প্রচন্ড রোদ দেখতে পাচ্ছেন, প্রচন্ড গরম আজকে। তো লাঞ্চ তো হলো। চিংড়ি মাছটা সাইজটা খুবই ছোট আর খুব মিষ্টি মিষ্টি করে ফেলেছে, ঠিকঠাক লাগলো, মানে খুব একটা বেশি না। ভেবেছিলাম বিকালবেলা বারবিকিউ করব, কিন্তু এদের খাবার খেয়ে খুব একটা মনে হলো না, ইচ্ছা হলো না যে বারবিকিউ করি। তো আপাতত লাঞ্চ করা হয়ে গেল, বাইরে প্রচন্ড রোদ্দুর, বেরোনো যাবে না। তো বিকালবেলা আবার দেখা হচ্ছে, ততক্ষণ সাথে থাকুন। ওয়েলকাম ব্যাক সহযাত্রীরা। তো রেস্টের পর আমরা আবার চলে এলাম মৌসুমী আইল্যান্ডের বিচে। কি সুন্দর লাগছে বলুন। তো আপনাদের সকালবেলা বলছিলাম যে আমি কেন মৌসুমীকে মৌস আনি বলছিলাম। তো এটা বলেছিলাম, একটা খুব সুন্দর ইন্টারেস্টিং স্টোরি আছে, তা আপনাদের বলছি। তো প্রথমে বলি এই মৌসুমী আইল্যান্ডের ব্যাপারে। এই মৌসুমী যে আইল্যান্ডটা আছে সেটা হচ্ছে 27 স্কোয়ার কিলোমিটার এরিয়ার মধ্যে আছে। তা বুঝতে পারছেন, খুব একটা ছোট এরিয়ার মধ্যে। আর এই যে এর মধ্যেও যে জনবসতি রয়েছে তা হচ্ছে 22,073 জন রয়েছে। এটা হচ্ছে 2011-এর সেন্সাস অনুযায়ী। আর তারপরে এখনো পর্যন্ত এখানে কোনো সেন্সাস করা হয়নি, তা সেরকম কোনো ডেটা নেই। তা এবার কথাটা আসি হচ্ছে মৌস আনি। তো এই যে মৌসুমী আইল্যান্ডের এই প্রথম যেটা হচ্ছে এই ব্যাপারটা জানতে পারা হয় সেটা হচ্ছে ব্রিটিশ আমলে। তো ব্রিটিশ আমলে যে হিন্দু জার্নাল ছিল, সেই জার্নালে প্রথম এই মৌসুমী আইল্যান্ডের কথাটা উল্লেখ করা হয়। তখন এই আইল্যান্ডটাকে বলা হয়েছিল বেঙ্গল সিঙ্কিং আইল্যান্ড। তো ব্রিটিশরা যখন এইখানে এই আইল্যান্ডে এসেছিল তখন সাধারণত এই আইল্যান্ডে ইউজ করা হতো ট্রান্সপোর্টেশন অফ সল্ট আর ড্রাইড ফিশের জন্য। তখন যখন এখানে ব্রিটিশরা আসতো তখন কিন্তু এই জায়গায় কোনো জনবসতি ছিল না। তো কিন্তু ব্রিটিশরা দেখতে পারতো যে এই এলাকায় সাধারণত যে আশেপাশে যে আইল্যান্ডের ওপারে যারা হচ্ছে লোকজন আছে তারা সাধারণত এখানে মোষ নিয়ে এসে চড়াতো। এবং এখানে হচ্ছে যে এখানে আসার সময় আপনাদের দেখিয়েছি বিভিন্ন যে ধান, তারপর হচ্ছে বিভিন্ন হচ্ছে লতা পাতা, এগুলো খাওয়ানোর জন্য মোটামুটি মোষ চড়ানোর জন্যই নিয়ে আসতো। তো সেটা দেখে তো ওরা সেজন্য এই জায়গাটাকে বলতো মোষ আনি। আর সেই মোষ আনি থেকেই এই জায়গাটার নাম হয়েছে মৌসুমী আইল্যান্ড আস্তে আস্তে। আর আমরা যে এই এলাকাটায় রয়েছে এই জায়গাটার নাম হচ্ছে বালিয়াড়ি। এই মৌসুমী আইল্যান্ডে হচ্ছে 4টে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ডে ভাগ করা হয়েছে। তার মধ্যে হচ্ছে বালিয়াড়ি এলাকাটায় যেখানে একটা পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে, বিভিন্ন হচ্ছে এই রিসর্টগুলোকে কেন্দ্র করে একটা পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। এই বালিয়াড়ি এলাকায় সাধারণত যে চাষবাস হয় সেটা হচ্ছে লঙ্কা, তারপর হচ্ছে টমেটো, তারপর হচ্ছে আলু, এই চাষগুলোই এখানে সাধারণত হয়। আর সাধারণত লোকজন এই জায়গায় যে আসে আর যে চাষাবাদ করা হয় সেটা এই যে বললাম লঙ্কা, টমেটো আর আলুর চাষটাই ম্যাক্সিমাম করা হয়। তো এই হলো হচ্ছে আমাদের এখনকার মৌসুমী, আর যেটা এসছে মোষ আনি থেকে। তো এটা একটা খুব দারুণ একটা ফ্যাক্ট আপনাদের বললাম। আর এখানে অবশ্যই হ্যাঁ, এখানে এখনো এবং আগেকার টাইমেও যে একটা নুনের যে উৎপাদন সেটা কিন্তু এখনো করা হয়। এখানে কিন্তু নুনের ভালোই উৎপাদন করা হয়, কারণ এখানে প্রচুর সল্ট রয়েছে সল্ট উৎপাদন করার জন্য। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ভালো একটা সানসেট আমরা এখন উপভোগ করতে চলছি।
দারুণ লাগছে কিন্তু এরকম বিচের পাশে এরকম রাস্তা দিয়ে হাঁটতে, কি সুন্দর লাগছে। খুব শান্ত একটা পরিবেশ, আর আশেপাশে একদম গ্রাম্য পরিবেশ। এখানে গ্রামের ছেলেরা ফুটবল ক্রিকেট খেলছে, বিচের সাইডেও আমার পিছনে দেখতে পাচ্ছেন ক্রিকেট খেলছে। আর এরকম সরু রাস্তার উপর দিয়ে এইভাবে যাচ্ছি, আর এই সাইডে দেখতে পাচ্ছেন এরা কিভাবে এইরকম একটা বাঁধ টাইপের তৈরি করে রেখেছে। কারণ এখানে আমরা জানি, নিশ্চয়ই আমরা অনেক নিউজে ফিউজে দেখেছি, এখানে কিন্তু খুব সাইক্লোন টাইক্লোন, তারপর মাঝে মাঝেই অনেক বেশি জলোচ্ছ্বাস দেখা যায়। আর সেটাকে আটকানোর জন্যই এরকমভাবে জায়গাগুলো করে রাখা হয়েছে, যাতে জলটা উপরের দিকে এসে এই যে এদেরকে যেখানে জনবসতি দেখতে পাচ্ছেন আমার আশেপাশে, এই জনবসতিগুলোতে যাতে কোনো এফেক্ট না করে। আর এই সাইডে ম্যাক্সিমাম এই যে বিচের পাশে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ম্যাক্সিমামই রিসর্ট টাইপেরই রয়েছে। দেখুন এদের কত জায়গা এখানে খেলার জন্য। আমাদের শহরে কিন্তু এরকম খেলার জন্য এত জায়গায় নেই, বলতে পারলে পুরো একটা মাঠ রয়েছে 22 গজের পিচের। আর তার সাথে সুন্দর এরকম সানসেটের সামনে দারুণ লাগছে ইভিনিংটা। বিকেলবেলা জায়গাটা কিন্তু একটা অন্য রূপ নেয়। আপনাকে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর লাইট নিয়ে জ্বলে, বেশ যেন একটা মনে হচ্ছে দীপাবলি, একেবারে লাইট ফাইট নিয়ে বেশ দারুণ। শুধু এখানে নয়, আশেপাশে আরেকটা দেখতে পাচ্ছেন আরেকটা রিসর্ট, সেখানেও বেশ সুন্দর লাইট টাইট দিয়ে বেশ গান টান চলছে, বেশ দারুণ একটা ইভিনিং। এই জায়গাটা আপনাদের এর প্রিয়জনের সাথে বিকালবেলাটাও কিন্তু খুব সুন্দর কাটবে। আর এখানে রয়েছে অবভিয়াসলি একটা সুন্দর সুইমিং পুল, কিন্তু সুইমিং পুলটা থাকলেও জলটা কিন্তু প্রচণ্ড নোংরা, মানে একেবারে ঘোলাটে। আমি তো ভেবেছিলাম যে সুইমিং পুলে নামবো, কিন্তু জল দেখে আর নামতে ইচ্ছে একদমই করলো না। আর উপরের দিকে এই রুমগুলো এখানে কয়েকটা মাছ দেখা যাচ্ছে। চলে এসছে বিকালের চিকেন পকোড়া। এটা দেখে ঠিক লাগছে, মানে অয়েলি নেই, একদম ড্রাই ড্রাই টাইপেরই করেছে। এটা ভালো করেছে। এতক্ষণ পর একটা বেশ টেস্টি খাবার খাচ্ছি। গুড মর্নিং,
একটা নতুন সকাল, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বিচ ক্যানভাস রিসোর্টে। তো আমার পিছনে দেখছেন কালকে জলটা তো প্রচণ্ড ঘোলা ছিল, তো নামা হয়নি। তো এখন ক্লিন করেছে, নতুন জল। তো এবার তো নামবই, আশা করি ভালো লাগবে। আর আমরাও দেখবো কীভাবে এখানে এনজয় করা যায়। তো সকালটা খুব সুন্দরই লাগছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। কালকে তো প্রচণ্ড গরম ছিল, সেই জন্য অতটা বেরিয়ে ঘোরা হয়নি, এত গরম ছিল, প্রচণ্ড গরম। কিন্তু আজকে ওয়েদারটা দারুণ হয়েছে, দারুণ লাগছে ওয়েদারটা। হালকা হালকা ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। সমুদ্রের কাছে এসেছি, আর সমুদ্রে আসবো না সেটা কি কখনো হয়? তো দেখছেন আমার পিছনে এখন জোয়ার চলছে, জলটা অনেকটা কাছে চলে আসছে, আর হালকা হালকা বৃষ্টি পড়ছে। আজকে একদম রোদ নেই, আর দারুণ লাগছে। এবার দারুণ মজা করব, আর আপনারাও সাথে থাকবেন। আর তবে একটা কথা, যে আজকে আমরা এই বিচ ক্যানভাসটা থাকবো না, কারণ বিচ ক্যানভাসে আমরা ছেড়ে যাচ্ছি, কারণ অনেক ইস্যু হয়েছে। মানে এদের হচ্ছে জল, প্রথমত জলের ট্যাঙ্কিতে জলই থাকছে না, আর রুমগুলো অতটা ক্লিন না। খাবার এখনও সকাল 8:30 বাজে, 9টা বাজতে চললো, এখনও পর্যন্ত এদের ব্রেকফাস্টও তৈরি হয়নি। চা দিয়েছে 8:30টার সময়। তো এদের ম্যানেজমেন্টের খুব প্রবলেম আছে, মানে হোটেলটা কীভাবে ম্যানেজ করতে হয় ঠিক নেই, কারণ এদের এই জিনিসগুলো আরও টেক কেয়ার করা উচিত। যাই হোক, আমরা এদের যেমন থাকুক, কিন্তু আমরা যখন এনজয় করতে এসেছি, এনজয় তো নিশ্চয়ই করব। তাই বেরিয়ে পড়লাম এখানে আপনাদেরকে সাথে নিয়ে সমুদ্র দর্শন করতে। বেশ ভালোই লাগছে, দেখছেন কি সুন্দর এক একটা করে ঢেউ আসছে, আর জলটা অনেকটাই কাছে। আর বিচটা যথেষ্ট ক্লিনই আছে বলতে পারবো, কারণ সেরকম ময়লা ফয়লা আমি দেখছি না। অ্যাটলিস্ট দীঘার বিচের থেকে তো অনেকটাই সুন্দর, মন্দারমণি বিচের সাথে অনেকটা কম্পেয়ার করা যেতে পারে। তো ব্রেকফাস্ট চলে এসছে, গরম গরম লুচি, আলুর তরকারি, রসগোল্লা আর ডিম সিদ্ধ। যেমন আমরা ঘরে খাই সেরকম, তেলটা বেশি হয়েছে, খুব পাতলা ঝোলটা, আর লুচিটা তো ঠিকই আছে। তো মনে হচ্ছে না আজকে আর সুইমিং পুলে নামা যাবে, কিন্তু এখনো পর্যন্ত সকাল থেকে সুইমিং পুলে জলটা ভরতে পারলো না। দেখুন কী অবস্থা, ভাবছিলাম যে হচ্ছে নামবো, কিন্তু এই তো অবস্থা। এখন সকাল 10:30 বাজে, জল একদম সামনে চলে এসছে, জোয়ার শুরু হয়ে গেছে। আস্তে আস্তে জলটা আরও সামনে চলে আসবে, এই জায়গায় চলে আসবে। ওই সাইডটা দেখা যাচ্ছে জলটা একদম সামনে চলে এসছে, তো ওই জায়গাটা গিয়েও একটু দেখবো।